আসসালামু আলাইকুম। আহ, দুঃখিত, আমি প্রথম আমার এমন এক ভিডিও করতেছি। এরকম ভিডিও সাধারণত আমি করে থাকি না, বা আমি কোনো ভিডিওই করি না কখনো। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলার জন্য আসলে ভিডিওটা শুরু করলাম, তো আমার মনে হলো যে একটা ভিডিও তৈরি করি। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে। আমি যদিও খুব বেশি রাজনীতি বুঝি না, বা আমি কখনো রাজনীতি বেশি করিও নাই, সেই জন্য আমি আসলে রাজনীতির মানুষও না। তো কিন্তু আমি রিসেন্টলি কিছু রাজনীতি বিষয়ক বই পড়েছি বাংলাদেশের ইতিহাসকে ভালোভাবে বোঝার জন্য। তো যেহেতু আমি বাংলাদেশি, তাই আমার কাছে মনে হলো যে আমি একটু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটাকে একটু বুঝি। তো আমি যেটা বুঝলাম যে আসলে বাংলাদেশে রাজনীতিগতভাবে কখনোই এটা সম্ভব নয় এমন একটা পরিবেশ সৃষ্টি করা যেখানে মানুষ সভ্য হবে। আসলে কিন্তু বাংলাদেশের মানুষ কতটুকু আসলে যে সভ্য হবে ভবিষ্যতে, এটা নিয়ে সন্দেহ আছে। কারণ সেই পরিবেশ বাংলাদেশে নেই। কেন আমি এই কথাটা বললাম? আমি আমার রাজনৈতিক যে বিষয়গুলো সম্পর্কে কথা বলতে চাই, সেটা বলার আগে আমি আমার ব্যক্তিগত ছোটকালের কিছু অভিজ্ঞতা বলি। তো আমি ব্যক্তিগতভাবে আমার বুদ্ধি হওয়ার পর থেকে আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোনো সরকার আমি কখনো দেখি নাই। তো এই যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো, তখন আমি কি দেখলাম? আমি ব্যক্তিগতভাবে আমার গ্রামে কি দেখলাম? আমি বিএনপি সরকার কখনো দেখি নাই। আমি জানি না যে বিএনপি সরকারের সময় তারা আসলে কি করেছে, আমি নিজের চোখে কখনো দেখি নাই। কিন্তু আমি যেটা দেখলাম, আওয়ামী লীগ সরকার যখন আসলো, নির্বাচনের সময় আমার গ্রামের মানুষ ভোট দিতে পারলো না। এমনকি আসলে আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না, আমার গ্রামের একটা মানুষও প্রায় 2 মাস 3 মাস তারা ঘরে ঘুমাতে পারে নাই। সে সময় ছিল পাটের সময়, তারা পাটের মাঠে ঘুমিয়েছে। ধানের সময় তারা ধানের মাঠে ঘুমিয়েছে, মাঠে ঘুমিয়েছে মাসের পর মাস। কেন জানেন? আশ্চর্য ব্যাপার হচ্ছে, কারণ হচ্ছে যারা ক্ষমতাশীল ছিল তারা চায় না যে এরা ভোট দিতে চাক। কারণ ভোট দিতে গেলে দেখা যেত যে বিএনপির কোনো নেতা নির্বাচিত হতো আমাদের এলাকায়। তো এই ভয়ে মারপিট, ভয়, এগুলো দেখানো হলো। তো আমি আসলে তখন বুঝতাম না যে এই যে যে মানুষগুলো এইভাবে অত্যাচার করতেছে, এই মানুষগুলো কেন করতেছে, মানে এই মানুষগুলোর স্বার্থ কি, কি কারণে? মানে এটা একটা অদ্ভুত, তাই না? যে ভোট দিয়ে একটা জনপ্রতিনিধি হবে, সেই এলাকার উন্নয়ন করবে, তাই না? এরকমই তো হওয়ার কথা। কিন্তু আরেকটা আশ্চর্য বিষয় কি জানেন? আমার গ্রাম, আশেপাশে সব গ্রামে আপনি যাবেন, রোড আছে, পাকা রোড, তাদের কারেন্টও ছিল। আমার গ্রামে রোডও নেই, কারেন্টও ছিল না। মানে এটা আশ্চর্য বিষয় না যে একটা গ্রামের মানুষ বিএমপি করে, সেই জন্য তাদের কোনো উন্নতি হবে না, তাদের গ্রামে কোনো উন্নতি হবে না। এবং আমার গ্রামে কিন্তু আওয়ামী লীগও আছে, তাই না? আওয়ামী লীগের লিডাররাও আছে না, যারা মারধর করতেছে, তারা উন্নয়ন করবে না। আমি আসলেই এটা কখনোই আমার নিজের মাথায় ঢুকতো না যে কেন, এদের সাইকোলজিটা কি, এদের মানসিকভাবে এরা কি চিন্তা করে। তো আমি যখন বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটু পড়ালেখা করলাম, তখন আমি একটু বিষয় বুঝলাম। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি তার জন্মলগ্ন থেকে কত জঘন্য। বাংলাদেশ সৃষ্টি হয় শেখ মুজিবুর রহমান দিয়ে, তাই না? শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসার পর থেকে আমি একজন মানুষের নাম বলি শুধু। একটা বই আমি রিসেন্টলি ভিডিও রেকর্ডিং করেছি, সেটা হচ্ছে আমার ফাঁসি চাই। লেখক হচ্ছে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। তো তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি বইটা লিখতেছে দম্ভের সাথে, তিনি সব কিছুর উইটনেস।
এখন তিনি যেটা লিখেছেন দেখেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরে আসে পাকিস্তান থেকে, তাই না? এবং আসলে বাংলাদেশ সবসময়ই ভারতের আন্ডারে ছিল। বাংলাদেশের রাজনীতি এখনো এবং অতীতেও ভারতের আন্ডারে ছিল। বর্তমানে বলা যায় যে রিসেন্ট ঘটনার কারণে বাংলাদেশ অনেকটা ভারত মুক্ত হয়েছে আমি মনে করি রাজনীতিতে, কিন্তু বৃহৎ পক্ষ এখনো একটা আছে যারা ভারতের মুখাপেক্ষী বলে আমি মনে করি। তো শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে ফিরে আসলেন, তিনি তার যে মন্ত্রিসভা তৈরি করলেন, সেই মন্ত্রিসভা সম্পূর্ণ কারাপ্টেড পিপুল, তারা সম্পূর্ণ জঘন্য চরিত্রের ব্যক্তি, তাদেরকে দিয়ে তিনি মন্ত্রিসভা গঠন করলেন। এই যে শেখ মুজিবুর রহমান ৭২ থেকে ৭৫ কোনো হিস্ট্রি বাংলাদেশে নেই। বাংলাদেশের একটা স্টুডেন্ট যদি ৭২ থেকে ৭৫ এই হিস্ট্রিটা খুঁজে পেতে চায়, সে কোনোদিন পায় না। আবার এরা কোনোদিন প্রশ্নও করে না। মানে এটা কত বড় অদ্ভুত, আমার দেশে একজন মানুষকে প্রচুর পরিমাণে সম্মান দেওয়া হচ্ছে, গত ১৫-১৬ বছর ধরে যাকে মহামানব হিসেবে দেখানো হচ্ছে, সেই যেই সময়টাতে বাংলাদেশ শাসন করেছে ৭২ সাল থেকে ৭৫ সাল, সেই সময়ের পেপার কাটিং, সেই সময়ের বই, সেই সময়ের কোনো কিছু আমার দেশের ছেলেমেয়েরা পড়ে না। এটা কি অদ্ভুত না? তাহলে তারা কিভাবে দাবি করে যে তারা শেখ মুজিবুরকে জানে? তারা কিভাবে দাবি করে যে তারা শেখ মুজিবুরকে মহামানব হিসেবে গ্রহণ করতে পেরেছে, যারা যেখানে তারা শেখ মুজিবুরকেই জানে না? তারা কি জানে? শেখ মুজিবুর রহমানের সেই ৭ই মার্চের ভাষণ, এছাড়া কি জানে তারা? এমনকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর কি একা অবদান রেখেছিল? কি অবদান রেখেছিল? আর কেউ কি অবদান রাখে নাই? এরা তাদের সম্পর্কেও জানে না। তারা জানে না সেই মুসলিম জননেতা মাওলানা হামিদ খান ভাসানী সম্পর্কে। বাংলাদেশের স্বাধীনতার যিনি সর্বাধিনায়ক, সেই সর্বাধিনায়ককেও আমরা জানি না, আমরা চিনি না। হয়তো অনেকে নামই জানে না, তাই না? যাই হোক, বিষয়ে আসি। তো এই মতিউর রহমান রেন্টু তার বইয়ে লিখতেছে শেখ মুজিবুর রহমান খারাপ ব্যক্তি ছিল। কেন? কারণ তার মন্ত্রিসভায় যারা ছিল তারা সবাই খারাপ, এবং শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে তার মন্ত্রিসভার সবাই যারা শেখ মুজিবুর রহমানকে হত্যা করে তাদের পক্ষে চলে যায়, এবং এই মতিউর রহমান রেন্টু শেখ মুজিবুর রহমানের পক্ষ নিয়ে বা মৃত্যুর বিক্ষোভ করে, এমনকি যখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট হন তখন তার বিরুদ্ধে সামরিকভাবে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধ করে সেই কাদের সিদ্দিকীর সঙ্গে নিয়ে। পরে সেই যুদ্ধে তারা অবশ্যই পরাজিত হয় এবং তাদেরকে মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমা করে দেন। তো একটা জিনিস দেখেন, এরপরে শেখ হাসিনা বাংলাদেশে আসে এবং শেখ হাসিনা বাংলাদেশে এসে মেজর জেনারেল তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে, পরিকল্পনা করে এবং হত্যা করে। পরবর্তীতে যখন এরশাদের সময় আসে, সম্পূর্ণভাবে ক্ষমতা এরশাদের কাছে থাকে, কিন্তু ক্ষমতা আসলে শেখ হাসিনার কাছে থাকে। হত্যা করতেছে সে, ছাত্রদেরকে ওই সময় হত্যা করতেছে পরিকল্পিতভাবে, এবং দাবি করা হচ্ছে হত্যা করেছে কে? এরশাদ। কিন্তু এরশাদের সময় দেখেন পরিকল্পনা শেখ হাসিনার, ইনি লিখতেওছে, তাই না? কিন্তু নাম হচ্ছে কার? এরশাদের। কিন্তু কে হত্যা করলো? শেখ হাসিনা। পরিকল্পনা কার? শেখ হাসিনা। এরপরে দেখেন শেখ হাসিনা ক্ষমতায় আসলো, তার
সাথে কারা? তার সাথে হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম জামাত ইসলাম শেখ হাসিনা একসাথে হয়ে জোট করে তারা ক্ষমতায় আসলো। এই জামাত ইসলামকে আমরা যখন বড় হলাম, একবার ভাবেন আমাদের বয়সী ছেলে মেয়েদেরকে কতটা বলদ বানিয়ে রেখেছে যে গত এক দশক ধরে জামাত ইসলামকে নির্বিচারে হত্যা করতেছে, কিন্তু আমরা কখনো এইটা প্রশ্ন করতেছি না নিজেদেরকে যে এই জামাত ইসলামের সাথে শেখ হাসিনা জোট করে সরকার গঠন করেছিল। যে জামাত ইসলামকে আজকে সে হত্যা করলো, গত 10 বছর ধরে যে হত্যা করলো, যে জামাত ইসলামকে আজকে আওয়ামী লীগ ঘৃণা করে, সেই জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে জোট করেছিল। ভাবতে পারেন, আমরা কেউ এগুলো নিয়ে কথাও বলি নাই। আসলে আমি তো কোনোদিন রাজনীতি করিনি, আমি এটা পড়ার পরে, এটা বিস্তারিত জানার পরে আমি সত্যি অবাক হয়েছি। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে শেখ হাসিনা, তার যে দানব হয়ে ওঠা, এটা শুরু কোথা থেকে? দেখুন, শেখ হাসিনা যখন ভারত থেকে আসে তারপরেই কিন্তু সে হত্যা পরিকল্পনা করে। একটা বিষয় স্বাভাবিক, একটা মেয়ের পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, হতে পারে তার পরিবার খারাপ হোক ভালো হোক, সেটা তর্কের খাতিরে ধরে নিতে পারি, ভালোও ধরতে পারি খারাপও ধরতে পারি, যা খুশি, কিন্তু তার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। আচ্ছা, এই পৃথিবীতে এমন বলদ জাতি আর একটা আছে যে জাতি এমন একজন ব্যক্তিকে বিশ্বাস করবে যে সে এই বাঙালি জাতিকে ভালোবাসবে এবং বাঙালি জাতিকে তার উন্নতির শিখরে নিয়ে যাবে, যার বাবা মা সহ পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে এই বাংলাদেশে। এটা কিভাবে বাঙালি জাতি বিশ্বাস করলো? এবং শেখ হাসিনা সেটাই দিয়ে গেছে। বাংলাদেশ আজ পরাধীন, ভারতের অধীন। আজকে বাংলাদেশ অনেক ঋণের বোঝা। আজকে বাংলাদেশ ভারতের পানিতে তলিয়ে যায়। ভারত আজ বাংলাদেশের দিকে চোখ রাঙায়। কেন? শেখ হাসিনা। আমি যখন 2009 সালে সেই 2000 পিলখানা হত্যাকাণ্ড হয়, 2009 সালে না, তখন আমি একদমই ছোট, আমি তো অত বুঝতাম না কিছু, কিন্তু একটা গান ছিল যে চিৎকার করে কাঁদিতে চাহিয়া, এরকম একটা গান ছিল। যা হোক, এই গানের ভিডিও বড় হয়ে আমি দেখেছিলাম, তো অনেক খারাপ লাগতো। আমি বুঝতাম না যে এই মানুষগুলো হয়তো, আমি মনে করতাম হয়তো তাদের দ্বন্দ্বের কারণে মারা গিয়েছে, কিন্তু এখন আমরা জানতেছি, বড় হওয়ার পর আমরা যখন জানতে পারি ইন্ডিয়া একদম নগ্ন হস্তক্ষেপে এদেরকে হত্যা করা হয়েছে, যখন আমরা জানতে পারি বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ান মানুষ এসে বাংলাদেশিদের হত্যা করে, এবং আশ্চর্যজনক কি, বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদ ইন্ডিয়ার উপর নির্ভরশীল। তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাওয়ার রাজনীতিবিদ না। আর একটা বিষয়, কেন বাংলাদেশের রাজনীতি কোনোদিন চেঞ্জ হবে না আমার মনে হয়, শিক্ষিত মানুষ বাংলাদেশের রাজনীতি করে না। যারা শিক্ষিত ভালো মানুষ তারা বাংলাদেশের রাজনীতিতে আসে না। কেন আসে না? আমি আমার গ্রামের একটা উদাহরণ দিই। সবসময় আমি আমার আশেপাশ নিয়ে ভাবতে বেশি পছন্দ করি, কারণ আমি একজন ব্যক্তি, আমার আশেপাশে যা ঘটতেছে অবশ্যই আরেকজন ব্যক্তির আশেপাশে একই বিষয় নাও করতে পারে, কিন্তু সেম থাকবে, সিচুয়েশন সেম হবে। আমাদের দেশে, আমাদের গ্রামে যে ব্যক্তি সুদখোর, সেই ব্যক্তির পিছনে মানুষ কিভাবে যায় আমার মাথায় এটা আসে না।
রাতের আধারে যে ব্যক্তি অস্ত্র চালায় সেই ব্যক্তির পিছনে মানুষ থাকে কিভাবে? অপরদিকে আমি একজন ব্যক্তিকে চিনি যিনি অনেক শিক্ষিত এবং ছোট থেকে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো সেই ব্যক্তি আমার কাছে সব থেকে অবাক লেগেছে, সেই ব্যক্তিকে আমি অনেক শ্রদ্ধা করি একটা মাত্র কারণে, যে তার বিরুদ্ধে অতীতে তার বাবার বিরুদ্ধে জমি জমা নিয়ে যারা বিভিন্ন ধরনের অত্যাচার করেছে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে যারা বিভিন্নভাবে চক্রান্ত করে থাকে তাদেরকে সে সাহায্য করার জন্য দুইবার ভাবেন না, একদম সঙ্গে সঙ্গে সাহায্য করেন। তারা যদি জেলে যায় সঙ্গে সঙ্গে তাদেরকে জামিন দিয়ে ছাড়াই নিয়ে আসেন। মানে এটা ভাবতেই আমার কাছে অবাক লাগতো যে মানে এই ব্যক্তি এইভাবে কিভাবে করে, মানে প্রতিহিংসা নাই, মানে এটা তো স্বাভাবিক, আমার নিজের ভিতরেও প্রতিহিংসা আছে, কিন্তু তার ভিতরে এটা আমি দেখি নাই, এটা আমার অবাক লাগতো। কিন্তু আমি অনেক খেয়াল করে দেখি এই ব্যক্তির বিরুদ্ধে মানুষ দাঁড়াতে পারে, মানুষ কথা বলতে পারে, এমন একজন ব্যক্তি যার নৈতিকতার প্রশ্ন আছে, যার নৈতিকতা নিয়ে প্রশ্ন আছে। এটা আমাদের দেশ, ঢাকাতেও একই রকম, সর্বত্রই একই রকম। আমাদের দেশকে পরিবর্তন করতে হলে প্রথমত আমি মনে করি প্রাইমারি লেভেল থেকে, নার্সারি থেকে পরিবর্তন করতে হবে। আমি অনেক জাপানি মানুষদের সঙ্গে কথা বলি তাদের দেশ নিয়ে, যে আমাদের দেশ কিভাবে পরিবর্তন করা যায়। তারা আমাকে সবসময় বলে এই দেশ কখনোই পরিবর্তন হবে না, কারণ এই দেশে নার্সারি থেকে যে সকল ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয় তাদেরকে আগে পরিবর্তন করতে হবে, তাদেরকে সেই সুযোগ দিতে হবে সুন্দর পরিবেশে বেড়ে ওঠার। ঢাকার শহরের আবর্জনার ভিতরে আপনি যদি বাস করেন, পুরো দেশটা একটা ডাস্টবিন, কিভাবে এই ডাস্টবিনের ভিতরে আপনি ভালো কিছু আশা করেন? কিছুদিন আগে ছেলেমেয়েরা রাস্তাঘাট পরিষ্কার করলো, কত পরিশ্রম করলো, আবার যাতাই। তো আমি সবাইকে অনুরোধ করব, যারা আমাদের দেশে নতুন তরুণ রাজনীতিবিদ হবেন বা যাদের রাজনীতি করার ইচ্ছাও নেই, তাদেরকেও আমি আহ্বান করব, আপনারা রাজনীতিতে আসেন, আপনারাও রাজনীতি করুন, কিন্তু আপনাদের বাপ দাদাদেরকে ফলো করবেন না। আপনারা কখনোই অন্যকে হত্যা করে, অন্যকে মারধর করে ক্ষমতা নেবেন না। আমাদের দেশটাকে গড়ে তুলুন, মানুষ যাতে এই দেশে বাস করতে পারে, যাতে মানুষ এই দেশে থাকতে পারে, সেই রকম পরিবেশ তৈরি করুন। এবং আপনারা জানেন একটা সমাজে কোন লোকটা ভালো এবং কোন লোকটা মন্দ, আপনারা সবাই এটা জানেন। তাই যেই লোকটা ভালো সেই লোককে সাহায্য করুন সমাজকে আরো ভালো করতে। যেই লোকটা নিরহংকারী, যেই লোকটা চায় এই সমাজটা সুন্দর হোক, সেই লোকটাকে সাহায্য করুন, গড়ে তুলুন আমাদের দেশকে। এবং সবাই ক্ষুদ্র ক্ষুদ্র নিজেদের অংশগ্রহণের মাধ্যমে সুন্দর একটা মুহূর্ত তৈরি করুন এই দেশে, সুন্দর একটা শুরু, সুন্দর একটা জার্নি তৈরি করুন, যেন আমাদের পরবর্তী প্রজন্ম এই দেশে ভেদাভেদ ভুলে বাস করতে পারে, যেন তারা রাজনীতির নামে হত্যা না দেখতে হয়। আজকে পুলিশের হাতে অনেক ছেলে মেয়ে মারা গেছে, তাই না, গত কিছুদিনে, কিন্তু কখনো ভেবে দেখেছেন যে কেন পুলিশ হত্যা করল? আমি
কিছুদিন আগে থেকে বারবার আমি কিছু স্ক্রিনশট ভিডিও করে দিতাম। পুলিশ মারা গেলে আলহামদুলিল্লাহ বলে, ছাত্রলীগ মারা গেলে আলহামদুলিল্লাহ বলে, হাজার হাজার মানুষ। আমার কাছে অবাক লাগতো, তাদের কি পরিবার নাই? তারা কি এগুলো দেখে না? আসলে আমাদের বিবেক নেই। সেজন্য খোঁজ রাখুন, আপনি মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলবে নাকি ভালো বলবে। একজন মানুষও যদি আপনি মারা গেলে আলহামদুলিল্লাহ বলে, তাহলে বুঝে নেবেন আপনি কখনোই ভালো ব্যক্তি ছিলেন না। কারণ ওই একজন মানুষের কাছে আপনি আপনার শান্তির বার্তা পৌঁছে দিতে পারেননি। তাই অন্তত এতটুকু নজর রাখুন, মানুষ আপনার সম্পর্কে কি বলতেছে। মানুষ আপনাকে ভালো বলতেছে নাকি খারাপ বলতেছে। আর আপনি হয়তো মার খেয়েছেন, আপনি ঘরে ঘুমাতে পারেন নাই, আপনি ছোট ছোট বাচ্চাদের হাতেও লাঞ্ছিত হয়েছেন, এটা সত্য। কিন্তু সেম কাজ যেন আপনার দ্বারা না হয়। কেউ যদি আপনাকে সেই খাটিয়ে দিয়ে মারতে বলে, আপনি উল্টো বলেন না। আপনিও যদি সেম একইভাবে বলেন, তাহলে এই জাতি আর গড়ে উঠবে না। আমার ফেসবুকে আমার গ্রামের মানুষ বেশি আছে, আমি জানি। তারা যদি কেউ দেখে, তাদের কাছে আমার অনুরোধ, আমার গ্রাম আমার দেখা সব থেকে অন্ধকারের গ্রাম। এত অন্ধকারের মধ্যে মানুষ এখনো বাস করে আমি আজ পর্যন্ত দেখি নাই। তাই আপনারা সেই অন্ধকার থেকে বের হয়ে আলোর পথে আসেন। আমাদের অ্যাডভোকেট রাজ্জাক ভাই আছেন, তিনি শিক্ষিত, মার্জিত, রুচিসম্মত একজন ব্যক্তি। তার নেতৃত্বে আপনারা আমাদের গ্রামকে সুন্দরভাবে সাজান। এই গ্রামে একটা স্কুলের জায়গা নেই ভালো, এই গ্রামে রাস্তা নেই, এই গ্রামে উন্নতির কোনো ধারা নেই, এই গ্রামে শিক্ষার হার সর্বোচ্চ কম। এই গ্রামের মানুষ এখনো অন্ধকার চিন্তা নিয়ে ঘুরে বেড়ায়। এই গ্রামের মানুষ এখনো সুদখোর, ঘুষখোরদের প্রতি বেশি আসক্ত। এই গ্রামের মানুষ এখনো অস্ত্রের ঝনঝনানিকে পছন্দ করে। তাই আপনাদের অনুরোধ, বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তের গ্রামকে, বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তের শহরকে মার্জিত করুন, সুন্দর করুন, পরিষ্কার করুন, সুন্দর গাছ লাগান, সুন্দরভাবে গ্রামগুলোকে গড়ে তুলুন, যেন এটা যে একটা সুন্দর পৃথিবীর অংশ সেটা যেন বহির্বিশ্ব বুঝতে পারে। সেই জন্য বাংলাদেশের সর্ব অঞ্চলে এই পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।